নমস্কার দর্শক বন্ধু, লাস্ট কয়েক সপ্তাহ ধরে কিন্তু আইটি সেক্টরে বেশ ভালো মতো ক্র্যাশ চলছে এবং এই ক্র্যাশের ফলে প্রচুর বিজনেস মিডিয়া হাউস আমার কাছে অ্যাপ্রোচ করেছে কমেন্ট জানার জন্য। তো এই সমস্ত মিডিয়া হাউসের মধ্যে আমার কমেন্ট আপনি দেখবেন যে ইকোনমিক টাইমস, মিন্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, আরও যে সমস্ত মিডিয়া আউটলেট আছে, তো সেই সমস্ত জায়গায় আমার কমেন্ট পাবলিশ হয়েছে। স্ক্রিনে আপনি দেখুন কিছু কিছু কমেন্টস পেয়ে যাবেন। তো এই কমেন্টসে খুব ভালো করে ফলো করুন। কিছু কিছু আমরা টার্ম বলেছি, যেমন স্ট্রাকচারাল হেডউইন্ড, যেমন বলেছি মিশন ক্রিটিক্যাল সেগমেন্ট বেনিফিটেড হবে। ওভারঅল থিম এইটাই বলেছি যে এই আইটি সেক্টর থেকেই যেমন ওয়েলথ ডিস্ট্রয়ার প্রচুর ক্রিয়েট হবে, তেমনি ইন ফিউচার মাল্টিব্যাগারও এই আইটি সেক্টরেই কিন্তু লুকিয়ে আছে। সমস্ত মিডিয়া আর্টিকেলগুলো যদি আপনি পড়েন, আমার ভিউ কিন্তু আপনি সেটাই পাবেন। মিডিয়া রিলিজ অনেক কঠিন ইংলিশে, তো আজকের ভিডিওর পারপাস হচ্ছে খুব সহজ বাংলায় আপনাদেরকে বোঝানো। ফার্স্ট আমরা কভার করব প্রচুর ইনভেস্টরের লার্জ ক্যাপ আইটিতে ইনভেস্টমেন্ট রয়েছে, যেমন টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক। তারা কি করবেন, তাদের কি চিন্তিত হওয়া উচিত না সেই সমস্ত শেয়ারের ফিউচার আউটলুক কি সেগুলো। তারপরে আমরা এআই কি করছে, কিভাবে ডিসরাপ্ট করছে সেইটা জেনে সেখান থেকেই জানবো যে কোন কোন শেয়ারগুলোর জন্য সেগুলো খারাপ, আর এই একইভাবে কোন কোন শেয়ারগুলো মানে আইটি সেগমেন্টেরই কোন কোন শেয়ারগুলো কিন্তু মাল্টিব্যাগার অপরচুনিটির দিকে দাঁড়িয়ে আছে, বা আমরাও কি ধরনের শেয়ার অলরেডি রেকমেন্ড করেছি বা আমাদের পোর্টফোলিওতে এই লাস্ট 2-3 মাস ধরে ধীরে ধীরে ইনভেস্ট করেছি, যেখান থেকে আমরা ফিউচার মাল্টিব্যাগারের আশা করছি। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, মানে রিটেল ইনভেস্টরদের আমরা স্টক রেকমেন্ডেশন, ইকুইটি অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করি, তেমনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট, যেটা মিউচুয়াল ফান্ড লাইক এআইএফ স্ট্রাকচার, সেটাও অফার করে থাকি। সমস্ত সার্ভিসই সেবি রেগুলেটেড, এবং সেই কারণে এই আইটি সেক্টর নিয়ে এত কিছু হচ্ছে, এবং এই আইটি শেয়ার নিয়ে আমার মনে হয় এই ভিডিওতে আমি অনেক কনসেপ্ট খুব সহজ বাংলায় আপনাদেরকে ভেঙে বলতে পারবো। প্রথমেই কভার করব লার্জ ক্যাপ আইটি, যেমন এই টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক, বড় বড় আইটি কোম্পানি, কারণ প্রচুর ইনভেস্টরদের এতে ইনভেস্টমেন্ট রয়েছে, এবং যারা আইটি বিজ বা কিছু মিউচুয়াল ফান্ড আইটি রিলেটেড, টেক রিলেটেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, তারাও সেই ঘুরে ফিরে এই সমস্ত আইটি শেয়ারে পজিশন রয়েছে। তো প্রথমেই ব্যাড নিউজ দিয়ে শুরু করব, সেটা হচ্ছে এই যে মিডিয়া আর্টিকেলগুলো, মেইন ইকোনমিক টাইমসে আমি যে স্ট্রাকচারাল হেডউইন্ডের কথা বলেছি, এই স্ট্রাকচারাল হেডউইন্ড কিন্তু লার্জ ক্যাপ আইটিকে রেফার করেই আমি বলেছি। আপনাদের যাদের এই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট রয়েছে তারা কিন্তু সাবধান হয়ে যান। হ্যাঁ, অবশ্যই এই টিসিএস, ইনফোসিসের মতো কোম্পানি এরা বন্ধ কোনোদিন হয়ে যাবে না। এই কোম্পানিগুলো ইভলভ করবে, এই কোম্পানিগুলো আরো বড় হবে, কিন্তু যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে গ্রোথ স্লো ডাউন হবে। এবং শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইজ অল অ্যাবাউট মার্কেট পেস প্রিমিয়াম ফর গ্রোথ। যখনই কোনো কোম্পানির গ্রোথ তার পাস্ট গ্রোথ থেকে স্লো ডাউন হয়ে যায়, তখনই সেই স্টক মার্কেটের কাছে কিন্তু প্রেফার্ড কোম্পানি থাকে না। তো এবার এই যে গ্রোথ স্লো ডাউন হবে, এই যে প্রেডিকশন আমরা করছি, তার সঙ্গে যে এআই মার্কেটে এসেছে, কিভাবে এটা হবে এবং কেন এই এআই এই কিছু কিছু আইটি কোম্পানিদের জন্য মানে টেলউইন্ড হয়ে দাঁড়াবে, সেইটা এবার জানবো। এবং এইটা জানার জন্য খুব বেসিক মানে খুব শর্টে আপনাদের বলবো যে এআই কিভাবে আইটি কোম্পানিগুলোকে ডিসরাপ্ট করছে। দেখুন, আপনারা নিজেরাও যে সমস্ত কমন এআই টুল মার্কেটে আছে, চ্যাট জিপিটি বলুন, জেমিনি বলুন, পারপ্লেক্সিটি বলুন, এইগুলো নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। এরা কি করছে, যে ধরুন আপনি বললেন যে আমি একটা জব অ্যাপ্লিকেশন লেটার লিখবো, সেইটা একটা খুব সুন্দর লেটার লিখে দাও, এরা আপনাকে 1-2 সেকেন্ডের মধ্যে একটা সুন্দর লেটার লিখে দিচ্ছে। এটাকে আমরা জেনারেটিভ এআই বলবো। এবার এই জেনারেটিভ এআই থেকে চলে এসেছে এখন এজেন্টিক এআই। মানে এজেন্টিক এআই কি করছে, ধরুন আপনি বলছেন যে আমার পিএইচপিতে এক্সপার্টিজ আছে, আমি পিএইচপি জানি, তুমি ইন্টারনেটে চারিদিকে খোঁজো যে কোন কোন কোম্পানি পিএইচপি রিলেটেড ইঞ্জিনিয়ার হায়ার করছে, এবং সেই সমস্ত কোম্পানির এইচআর এর ইমেল বের করে সেই সমস্ত এইচআর এর ইমেলে আমার যে চাকরির অ্যাপ্লিকেশন সেইটা পাঠাও। তো এই যে পুরো কাজটাই কিন্তু এজেন্টিক এআই করে দিচ্ছে। মানে টেকনিক্যাল টার্মে বললে, আজকাল যারা আইটি কোম্পানিতে কাজ করছেন তারা সবাই জানে যে এই এআই কিন্তু কোড লিখে দিচ্ছে। যে কোনো আপনারা প্রোগ্রামিং, সি বলুন, জাভা বলুন বা পিএইচপি, যেই সমস্ত কোডে আপনারা এতদিন কাজ করে এসেছেন বা আমরা স্কুল কলেজে যেগুলো শিখেছি, সেই সমস্ত কোড কিন্তু এআই অনেক তাড়াতাড়ি, অনেক কম সময় এররলেস লিখে দিচ্ছে। এবার তার এক ধাপ ওপরে চলে এসেছে এজেন্টিক এআই, যেটা খালি কোড লিখছে না, সেই কোড অনেক পার্ট ইমপ্লিমেন্টেশনেও সাহায্য করছে। এবং এখানেই একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে যতই এআই সেই ইমপ্লিমেন্টেশন পার্টে সাহায্য করুক, অনেক মিশন ক্রিটিক্যাল কাজ থাকবে যেগুলো এআই যতই অ্যাডভান্স হোক না কেন করতে পারবে না। এবার এই মিশন ক্রিটিক্যাল কি, কেন প্রচুর কাজ এআই করতে পারবে না, এটা বোঝার জন্য ছোট্ট একটা এক্সাম্পল আমি ইউজ করব, সেটা হলো ড্রাইভারলেস কার টেকনোলজি।
টেকনোলজি, যেটা অনেক দিন ধরেই মার্কেটে আছে। দেখুন, একটা জিনিস সবাই আমরা জানি যে আজকে আমরা যখন গাড়ি চালাই, হিউম্যান গাড়ি চালালে যত ইন্ডিয়ান রোডে বা সারা পৃথিবীতে যা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, যদি এআই বা রোবট যদি চালায় তো তাহলে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট 90% কমে যাবে। তো এবার আপনি বলবেন ইন্ডিয়ান রাস্তাতে কেন এখনো এই ড্রাইভারলেস কার টেকনোলজি আসেনি? আপনি বলতে পারেন না, খুব ভিড় ভাট্টা, সেটা কিন্তু কারণ নয়। কারণ আমেরিকা, ইউএস, ইইউ এখানকার রাস্তাঘাট তো অনেক ক্লিয়ার, অনেক ওয়াইড এবং ভালো। তাহলে সেখানেও কেন ড্রাইভারলেস কার এখনো গভর্নমেন্ট অ্যালাউ করেনি? তার কারণটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে লায়াবিলিটি প্রোটেকশন। যেমন বললাম যে মেশিন রোবট যদি গাড়ি চালায়, আজকের দিনে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে তার 90% কমে যাবে, কিন্তু 10% অ্যাক্সিডেন্ট হবে। 10% কেন? যদি 1% অ্যাক্সিডেন্ট হয় তখন ওই অ্যাক্সিডেন্টের জন্য কাউকে লায়াবেল করা যাবে না। যদি একটা গাড়িতে কোনো ড্রাইভারই না থাকে, সেই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্টও কিভাবে করবে, তার নিজের কোনো দোষে না, হয়তো অন্য দিক থেকে একটা কোনো কিছু জিনিস রাস্তায় পড়লো, তার জন্য ও ব্রেক মারলো, সেই ব্রেক থেকে আশেপাশের কিছু হলো, মানে হোয়াট এভার বি দ্য সার্কামস্ট্যান্সেস, এই সিচুয়েশনে কাউকে লায়াবেল করা যাবে না। এবং এই কারণে আমেরিকা বলুন, ইউরোপ বলুন, অস্ট্রেলিয়া বলুন, এই কোনো জায়গায় সরকার বা গভর্নমেন্ট কিন্তু ড্রাইভারলেস কারকে লিগালাইজ করেনি। ফিউচার কি হতে চলেছে? ফিউচার এইরকম হতে চলেছে, গাড়ি অটোমেটিকই চলবে, কিন্তু গাড়ির পেছনে একজন ড্রাইভার বসে থাকবে, সে জাস্ট সেইটাকে মনিটর করবে। মানে ইনফ্যাক্ট আজকের দিনেও আছে, ইন্ডিয়াতেও আছে, মার্সিডিজের প্রচুর মডেল। ইনফ্যাক্ট আমিও দেখেছি, আমার গাড়ি কি করে যে আমি যদি গাড়িকে বলি পার্কিং করে দিতে, গাড়ি চারিদিকে জায়গা স্ক্যান করে, যেইখানে জায়গা পায় সেইখানে গাড়ি কিন্তু অটোমেটিক পার্কিং হয়ে যায়। আমার কিন্তু স্টিয়ারিং, ব্রেক কোনো কিছুতে টাচ করতে হয় না। তো এই সমস্ত ক্যাপাবিলিটি অলরেডি গাড়িতে এসে গেছে, ইন্ডিয়ান গাড়িতে রয়েছে। তো যত দিন যাবে এই জিনিসগুলো আরো অ্যাডভান্সড হয়ে গাড়ি চালানোর 90% কাজ মেশিন করবে, বাট পেছনে একজন মানুষ ড্রাইভিং সিটে এই কারণে থাকবে, সে সেইটা মনিটর করার জন্য, এবং কিছু হয়ে গেলে যাতে সে লায়াবেল হয়। এটা কেন? এই আইটি সেগমেন্ট, আইটি শেয়ারের ক্ষেত্রে এই এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এবার বুঝুন, এই জিনিসটাকে আমি বলছি লায়াবিলিটি প্রোটেকশন, এইগুলোকে আমি বলছি কিছু কিছু মিশন ক্রিটিক্যাল কাজ। আপনারা জানেন আইটি কোম্পানি কি করে? প্রত্যেকটা ফিল্ডে, আজকে ধরুন ব্যাংকিং বলুন, ডিফেন্স বলুন, হেলথ কেয়ার বলুন, যা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের পেছনে কিন্তু আইটি কোম্পানিরই সফটওয়্যার আছে। তো এবার এই সফটওয়্যার, মানে এজেন্টিক এআই সফটওয়্যার খুব ভালো রান করবে, সমস্ত কাজ করবে, সব ঠিক আছে। আপনি ভাবুন ব্যাংকিং ট্রানজাকশন, মানে ব্যাংকিং ট্রানজাকশন সারাদিন কত ট্রানজাকশন হচ্ছে অ্যান্ড অল সেই সব হচ্ছে। তো এই ব্যাংকিং ট্রানজাকশনে যদি 100% এআই চলে আসে, এবং তারপরে এআই আপনার 1 লাখ ট্রানজাকশন ঠিক করে দিল, কিন্তু কোনো একটা ট্রানজাকশন সে ভুল করলো, মানে যেই কমপ্লায়েন্স ফলো করে যেই দেশে পাঠানো উচিত ছিল, হয়তো সেই কমপ্লায়েন্স না ফলো করে সেই দেশে পাঠিয়ে দিল। তো একটা ভুলের জন্য বুঝতে পারছেন ব্যাংকের কাছে কত বড় লায়াবিলিটি হয়ে যাবে। তো এই কারণে ব্যাংকিং সফটওয়্যার বানানো, বা আজকালকার গাড়ির পেছনেও সব সফটওয়্যার আছে, গাড়ির সফটওয়্যার, এই সমস্ত মিশন ক্রিটিক্যাল কাজ এআই কোনোদিন 100% রিপ্লেস করবে না। ইঞ্জিনিয়াররা থাকবে, তারা কি করবে? এআই কে ইউজ করেই কাজ আরো ফাস্ট করবে, কাজ আরো তাড়াতাড়ি করবে। তাহলে যত আইটি কোম্পানি শেয়ার আছে, প্রত্যেকের কাজকে আমরা দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে জেনারিক, মানে ইমপ্লিমেন্টেশন কাজ, যে ধরুন কোম্পানি বললো, মানে ক্লায়েন্ট বললো যে আমার এই প্রজেক্টটা বা আমার এই ওয়েব অ্যাপ্লিকেশন বা এই ওয়েবসাইটটাকে এইভাবে এইভাবে করে দাও, সেটা কাইন্ড অফ বলবো আমি ইমপ্লিমেন্টেশন কাজ, জেনারিক কাজ। আরেক ধরনের কাজ হচ্ছে যেগুলো মিশন ক্রিটিক্যাল, মানে ধরুন তার ব্যাংকিং ক্লায়েন্টকে সার্ভ করছে, বা হেলথ কেয়ার ক্লায়েন্টকে, বা ডিফেন্স ক্লায়েন্টকে, বা অটোমোটিভ ক্লায়েন্টকে সার্ভ করছে, যেগুলোতে 1% ভুলও ক্লায়েন্টের একটা হিউজ কিছু করে দিতে পারে। এবং যেই কাজগুলো বলবো আমরা মিশন ক্রিটিক্যাল স্পেশালাইজড জব, যেগুলোকে এআই কোনোদিন ফুললি রিপ্লেস করতে পারবে না। এবার মজার ব্যাপার হলো, এই যে লার্জ ক্যাপ যত আমি আইটি কোম্পানি বললাম, টিসিএস, ইনফোসিস, এইচসিএল, টেক, উইপ্রো, যাই বলুন, এরা কি মিশন ক্রিটিক্যাল কাজ করে না? হ্যাঁ, অবশ্যই করে। এই যে আজকে আপনি যত ব্যাংকিং সফটওয়্যার দেখছেন, তার পেছনে টিসিএস, প্রচুর ব্যাংকের সফটওয়্যার চলছে টিসিএস বা ইনফোসিসের জন্য। প্রবলেমটা হয়েছে এইটা যে আজকে টিসিএস যেহেতু একটা হিউজ কোম্পানি, তাদের হিউজ রেভিনিউ, তো সেই হিউজ রেভিনিউ 100% কিন্তু মিশন ক্রিটিক্যাল কাজ থেকে আসছে না। তাদের একটা পার্ট এরকম মিশন ক্রিটিক্যাল কাজ থেকে আসছে, আরেকটা পার্ট হচ্ছে জেনারিক কাজ থেকে আসছে। তো যেই পার্টটা আপনার জেনারিক কাজ থেকে আসছে, সেই পার্টের রেভিনিউ কিন্তু কমছে। কিভাবে কমছে? যেই ক্লায়েন্টের হয়ে তারা কাজ করছে, ক্লায়েন্ট বলছে যে আচ্ছা এই কাজটা করার জন্য তুমি আমার কাছ থেকে 100 কোটি টাকা কেন নিচ্ছ? এআই তো এই কাজটা আরো তাড়াতাড়ি করে দিচ্ছে, তুমি 100 কোটি না নিয়ে আমি 80 কোটি দেবো, কারণ 80 কোটিতে আমার অন্যান্য প্লেয়ারও করে দেবে। তো এই জিনিস যেহেতু যদি অন্যান্য প্লেয়ারও 80 কোটিতে করে দেয়, টিসিএস এর আর কোনো অপশন থাকবে না ওই সিমিলার টাইপের কাজ আরো কম রেটে করার জন্য। এবং যখনই টিসিএস ওই সিমিলার টাইপের কাজ কম রেটে করবে, সে অটোমেটিক কি করবে? সে নাম্বার অফ এমপ্লয়ি কমাবে। অলরেডি আপনারা দেখছেন নিউজে সমস্ত টেক কোম্পানি প্রচুর লে অফ করছে। এবং লে অফ ছাড়াও আরেকটা যেটা করছে, যে আগে ধরুন 1 লাখ ছেলে হায়ারিং করতো বছরে, এখন সেই 1 লাখটা কমে হয়তো 50,000
হায়ারিং করছে। মানে আগে যেই প্রজেক্টে ধরুন 50 জনের দরকার হতো, সেই সেম প্রজেক্ট এখন 20 জনে মিলে করে দিতে পারছে, কারণ অনেক কাজ এআই করে দিচ্ছে। তো এই 50 জনের কাজ যখন 20 জনে করছে, ক্লায়েন্টও আগে যেটা 100 কোটি দিত সেইখান থেকে হয়তো এবার 80 কোটি দিচ্ছে। তো যখনই সেই ক্লায়েন্ট 100 কোটি থেকে 80 কোটি দিচ্ছে, মানে সেই কস্ট কাটিং চলছে, তখন অটোমেটিক যে গ্রোথ, মানে শেয়ার মার্কেটের কথায় যে টপ লাইন বা যে রেভিনিউ গ্রোথ, সেই রেভিনিউ গ্রোথ কিন্তু আর আগের মতো হচ্ছে না। আবার বলছি, এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে না, এই কোম্পানিগুলো বড় হবে। খালি যেটা হচ্ছে, যেমন প্রচুর মিশন ক্রিটিক্যাল স্পেশালাইজড জব রয়েছে যেগুলোর ভলিউম বাড়বে এআই এর জন্য, কিন্তু যত জেনেরিক ইমপ্লিমেন্টেশন এইসব রিলেটেড কাজ আছে, সেই কাজের ভ্যালু কমছে। কাজ কমছে না, কাজ যা আছে তাই রয়েছে, কিন্তু সেই কাজ করার জন্য ক্লায়েন্ট যত টাকা দিচ্ছিল, এখন সেই ক্লায়েন্ট তার থেকে কম টাকা দেবে। তার জন্য ধরুন আগে এই কোম্পানিগুলো 10%-এর রেভিনিউ গ্রোথ করছে, এখন 1% 2% রেভিনিউ গ্রোথ করতেও কিন্তু তারা স্ট্রাগল করবে। তো যেহেতু গ্রোথ কমে যাচ্ছে, মানে কোম্পানি যে এমন না লসে চলে যাবে তা না, গ্রোথ কমে যাবে, তো সেই কারণে শেয়ার মার্কেটের চোখে কিন্তু এটা ভালো না, এবং শেয়ারের প্রাইস ইদার একটা হিউজ টাইম স্ট্যাগনেন্ট হয়ে যাবে বা কারেকশন হবে। হ্যাঁ, আমি এটা বলছি না ধরুন যে কোনো লার্জ ক্যাপ কোম্পানি শেয়ার হঠাৎ করে যদি, যেমন লাস্ট 1 মাসে হয়েছে, যদি 10-20% যদি কারেকশন হয়, 20% কারেকশন হওয়ার পর হঠাৎ করে একটু না একটু বাউন্স হবে, সেখান থেকে যারা শর্ট টার্ম ট্রেডার তারা প্রফিট করতেই পারে। কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার, ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে আগে ধরুন সেই 2010 বা 90-এর দশকে 3-4 বছরে আইটি শেয়ার ডবল হতো, এইখানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই 2-3 বছরে আইটি শেয়ার ডবল হওয়ার, এই লার্জ ক্যাপ আইটি শেয়ার ডবল হওয়ার চান্সেস খুব কম। এই একই রিজনের জন্য আরও কিছু শেয়ারস রয়েছে যাদের ডবল হওয়ার চান্স অনেক বেশি। এর কারণ তারা ধরুন ওই মিশন ক্রিটিক্যাল কাজই করছে। কিরকম কোম্পানি? যারা ছোট কোম্পানি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এরকম প্রচুর কোম্পানি রয়েছে ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড, যে ধরুন এই যে যেমন ধরুন বললাম টিসিএস ব্যাংকিং সফটওয়্যার করছে, এমন কোম্পানি আছে যারা 100% ব্যাংকিং সফটওয়্যারেরই কাজ করছে। এমন কোম্পানি আছে যারা 100% এই যে যত ধরুন অটোনোমাস গাড়ি বা ইভি রয়েছে, 100% তারা সেই সমস্ত যে গাড়ি কোম্পানির সফটওয়্যার অ্যান্ড অল সেইগুলোর পেছনে কাজ করছে। অনেক কোম্পানি আছে যারা ডিফেন্স সেগমেন্টের যে সফটওয়্যার অ্যান্ড অল আছে সেগুলোতে কাজ করছে। প্রচুর কোম্পানি হেলথ কেয়ার, ফার্মা, এই যে ফার্মা কোম্পানিগুলো যেরকম ভাবে লাইসেন্স বলুন অ্যান্ড অল, এই রেগুলেটরি অ্যান্ড অল ফলো করে, এই সমস্ত ফার্মা কোম্পানির কাজ করছে। তো ছোটখাটো কোম্পানিগুলোর এইগুলোই লাভ। একটা বড় কোম্পানি টিসিএস, ইনফোসিস সমস্ত রকম কাজ করে যায়। তো সমস্ত রকম কাজে একটা কাজ বাড়ছে, একটা কাজ কমছে, এই জন্য ওভারঅল শেয়ার প্রেসারে আসছে। ছোট কোম্পানিগুলোর কি হচ্ছে, ছোট কোম্পানি কিন্তু যে স্পেশালাইজড ফিল্ডে যত আছে, যেই কোম্পানির কাস্টমাররা অত সহজে সেই মানে ভেন্ডারকে তাড়িয়ে দিতে পারবে না, সে তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে। কেন না, এই মার্কেট কারেকশনে মনে রাখবেন, যখন শেয়ার মার্কেটে কারেকশন হয়, ওভারঅল আইটিতে কারেকশন হয়, যে কোনো শেয়ার এন্ডিং উইথ টেকনোলজি বা আইটি রিলেটেড সবার কিন্তু প্রাইস কারেকশন হয়। কারোর বেশি হয়, কারোর কম হয়, কিন্তু হয়। কেন হয়? তার কারণ আইটির যখন কারেকশন হয়, যখন ফান্ড ম্যানেজাররা আইটি ইটিএফ সেল করে, তারা কিন্তু সমস্ত কিছুকে ইনডিরেক্টলি সেল করতে বাধ্য হয়। তো যেহেতু সমস্ত ধরনের আইটি কোম্পানিতে কিছু না কিছু কারেকশন হয়েছে, তো এই মিশন ক্রিটিক্যাল স্পেশালাইজড আইটি ফার্মগুলো কিন্তু এখন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে চলে এসেছে, এবং এইখান থেকেই আমরা ইনভেস্ট করেছি, এবং এই জন্যই বলছি আমরা এখন মাল্টিব্যাগার হান্টিং করছি ফ্রম দ্য সেম আইটি সেক্টর। এবার আমরা কিভাবে আইটি সেক্টরে ইনভেস্ট করছি, মানে কিভাবে স্ক্রিনিং করে খুঁজে বার করেছি, তারপর কি কি প্যারামিটার অ্যাপ্লাই করে শর্ট লিস্ট করেছি, সেইগুলোই দেখাবো। চলুন ডাইরেক্ট আমরা চলে যাই স্ক্রিন রেকর্ডিংয়ে। প্রথমে আমরা স্টককে স্ক্রিন করছি যে এইটা ধরে যে কোন কোন কোম্পানিগুলোর ম্যান পাওয়ার কস্ট তাদের সেলসের একটা হিউজ পার্ট। মানে ধরুন একটা কোম্পানি 100 টাকা রেভিনিউ আর্ন করছে, 100 টাকার মধ্যে 50 টাকায় যদি তার ম্যান পাওয়ার মানে স্টাফ, স্যালারি এইসবেই যদি চলে যায়, তো তার মানে সেই সমস্ত কোম্পানিগুলোর মানে ম্যান পাওয়ার বেসড, মানে প্রোডাকশন বেসড কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি না। এবং এই ম্যান পাওয়ার বেসড কোম্পানিগুলোরই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ইদার টেলউইন্ড বা ইদার হেডউইন্ড আসবে। মানে যেই কোম্পানির ম্যাক্সিমাম এক্সপেন্স, এমপ্লয়ি এক্সপেন্স, তারাই ইদার এআই থেকে বেনিফিট পাবে অথবা এআই তাদেরকে নিচে নামিয়ে দেবে। এই প্রসেসের জন্য দেখুন খুব সিম্পল, আমি একটা কোয়ারি এখানে স্ক্রিনারে রান করছি, সেটা হলো এমপ্লয়ি কস্ট বাই সেলস গ্রেটার দ্যান 40% অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মার্কেট ক্যাপিটালাইজেশন, এগুলো জাস্ট মানে দিতেও পারে, নাও দিতে পারে। তো এই রকম কোয়ারি রান করে তারপর থেকে অনেক কোম্পানি কিছু বাদ দিয়ে আমি এই একটা ডিটেলড লিস্ট পেয়েছি। মনে রাখবেন এই সমস্ত রিসার্চ আমরা সেই ডিসেম্বর মাস থেকে করছি। এইটা ছিল আমাদের ফার্স্ট লিস্ট। এখানে মানে আরো অনেক কোম্পানি বেশি ছিল, সেখানে
সেখান থেকে বাদ দিয়ে এই লিস্টটা পেয়েছি। এই লিস্টটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই লিস্টে এখানে কি আছে, শেয়ারের নাম আছে, আর তার পাশে খুব শর্টে যে কোম্পানিটা কি করে, বিজনেস টাইপ অ্যান্ড মোড আছে সেইটা, এবং এর পরে অবভিয়াসলি আরো অনেক কিছু হয়েছে, বাট আমি মানে পাবলিক যেহেতু এটা ভিডিও, তো আপাতত এইটুকু ইনফরমেশন আমি আপনাদেরকে পাবলিক করে দেবো। ইন্টারেস্টিংলি যে গুগল শিটে 100টা মতো কোম্পানি আছে, তার মধ্যে অলমোস্ট 4টে কোম্পানিতে আমরা আমাদের নিজেদের পার্সোনাল পোর্টফোলিও বা এআইএফ থেকে অলরেডি ইনভেস্ট করে ফেলেছি বা ইনভেস্ট করছি। একটা স্টক অলরেডি আমরা মাল্টিব্যাগার সাবস্ক্রিপশনের আন্ডারে রেকমেন্ড করে ফেলেছি। যারা মাল্টিব্যাগার সাবস্ক্রিপশনে আছেন তারা জানেন রিসেন্টলি তারা একটা টেকনোলজি নামে শেয়ার পেয়েছেন, তো সেই শেয়ারটাও দেখবেন এই লিস্টের মধ্যে রয়েছে। মনে রাখবেন আমি কিন্তু এই ইউটিউব ভিডিওতে আপনাদের ফ্রিতে টিপস দেওয়ার জন্য করছি না, কারণ ফ্রি টিপস ইললিগাল। যে কোনো সেবি রেজিস্টার্ড এন্টিটি ইউটিউবে এরকম ফ্রি টিপস দিতে পারে না। টিপসের দেওয়ার জন্য তার একটা হিউজ ডিসক্লোজার, ডিসক্লেমার, তারপরে অনেক ম্যান্ডেটরি কমপ্লায়েন্সের দরকার। ইনফ্যাক্ট আমি এটাও বলি যে ফ্রিতে টিপস দেওয়া আপনাদের জন্য ক্ষতি বেশি করবে, কোনোদিন কোনো লাভ করে না। এর কারণটা এইটা, টিপস নয় আমি নয় আপনাকে 2-3টে শেয়ারের নাম বলে দিলাম, কিন্তু মনে রাখবেন শেয়ার যেদিন আপনি কিনবেন প্রফিট তখন হয় না, প্রফিট তখন হয় যখন আপনি বিক্রি করবেন বা শেয়ারের দামটা পড়ে গেলে তখন আপনি কি করছেন সেইটার ওপর। মনে করে দেখুন, আজ থেকে 1-2 বছর আগে যারা টিসিএস, ইনফোসিসের মতো শেয়ার কিনেছিলেন, যখন কিনেছিলেন তখন তো ভালো রিটার্ন পাওয়ার জন্যই কিনেছিলেন, আজকের দিনে তাদের লস। তো তার মানে যখন কিনছেন প্রফিট তখন হয় না, লস তখন হয় না, কেনার পরে কি হচ্ছে তারপরে বড় কথা। আমি ইউটিউবে ফ্রি ভিডিওতে 1-2 শেয়ারের নাম বলে গেলাম, আপনি কিনলেন, সেটা ইজ ওর্থলেস, কারণ পরে যখন শেয়ারটার দাম পড়বে বা পরে যখন বাড়বে সেই সময় কি করবেন, কখন এক্সিট করবেন, তার উপর আপনার প্রফিট লস ডিপেন্ড করছে। তো এই জন্য আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো ওই 100টা শেয়ার থেকে তারপর কিভাবে আমরা ফাইনালি শর্টলিস্ট করলাম। আপনি যদি মানে ধরুন আপনি নিজে রিসার্চ করার টাইম অ্যান্ড অল থাকে, সেগুলো নিজে যদি অ্যাপ্লাই করেন, আমি শিওর ওই 100টা শেয়ার থেকে আপনি নিজেও মানে মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ার কিন্তু খুঁজে পেয়ে যাবেন। তো ওই 100টা মতো শেয়ার থেকে আমরা 5 পয়েন্ট অ্যানালিসিস আমরা করেছি। সেই ফার্স্ট পয়েন্ট অ্যানালিসিস হলো বিজনেস চেক অ্যান্ড উইথ মোড চেক। সেটা এরকম যে এই কোম্পানিগুলো কি কোনো মিশন ক্রিটিক্যাল কাজ করছে, বা যেই কাস্টমারদেরকে সার্ভ করছে সেই কাস্টমার লক ইন কতটা আছে, মানে যতই এআই আসুক অ্যান্ড যাই আসুক সেই কাস্টমার কি ইজিলি সেই ভেন্ডারদের চেঞ্জ করতে পারবে না পারবে না। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম ব্যাংকিং কাস্টমার, ডিফেন্সের কাস্টমার, হেলথ কেয়ার কাস্টমার, বা ধরুন ফার্মার কাস্টমার, প্রচুর এরকম থাকে যে যেমন আজকে ব্যাংক একটা যেই সফটওয়্যারে কাজ করছে খুব ইজিলি সেই সফটওয়্যারটাকে চেঞ্জ করে দিতে পারবে না। তো এই ফার্স্ট প্যারামিটার আমাদের এইটাই থাকে যে বিজনেস, নেচার অফ বিজনেস, কাস্টমার লক ইন, বিজনেস মোড। তো যাদের বিজনেস মোড বা কাস্টমার লক ইন কিছু রয়েছে তাদেরকেই নিয়েছি, বাকিগুলোকে কিন্তু ডিসকার্ড করেছি। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল প্যারামিটার চেক, মানে তাদের মার্জিন ট্রেন্ড কেমন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল সিনারিও অ্যান্ড অল, ব্যালেন্স শিট স্ট্রেংথ অ্যান্ড অল, এইগুলো চেক। এটা আমার যে লেখা দুটো বই, হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড মাল্টিব্যাগার স্টকস, এই বইতে এইরকম নানান রকম ফাইন্যান্সিয়াল প্যারামিটার চেক নিয়ে বলা আছে। যারা বইটা পড়েছেন তারা আরেকবার বইটা পড়ে নিতে পারেন, যারা পড়েননি তারা অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে প্রসেনজিৎ পাল বুক বলে সার্চ করলে আপনি সব বইয়ের ডিটেলস, রিভিউ অ্যান্ড অল সব কিছু পেয়ে যাবেন। তো এই ফাইন্যান্সিয়াল প্যারামিটার চেক যেগুলো পাস করলো, তারপরে আমরা চলে যাই প্রমোটার অ্যান্ড ম্যানেজমেন্ট চেক। কারণ যে কোনো আইটি কোম্পানির পেছনে যে প্রমোটার বা যে ম্যানেজমেন্ট আছে তার রোল হিউজ, কারণ আইটি ইজ আ ম্যান পাওয়ার বিজনেস। যদি প্রমোটার খুব ভিশনারি হয় তাহলে এআই আসার অনেক আগে থেকেই কিন্তু সেই কোম্পানি এআই এর মতো করে নিজেদেরকে প্রিপেয়ার করে নেয় এবং এআই এর পেছনে R&D অ্যান্ড স্পেন্ড এবং সমস্ত কিছু করে যাচ্ছে। প্রচুর ছোট কোম্পানি আছে যারা আজও ভাবছে ও ঠিক আছে এআই চলবে, মানে আজও কিন্তু এআই কে সিরিয়াসলি নিচ্ছে না। তো যেই সমস্ত কোম্পানি মেনলি স্মল ক্যাপ বা মিড ক্যাপ এআই কে সিরিয়াসলি নিচ্ছে না, এআই এর পেছনে R&D ইনভেস্টমেন্ট করছে না, তো তারা কিন্তু ইন ফিউচারে হিউজ প্রাইস ক্র্যাশের দিকে কিন্তু তারা চলে যাচ্ছে। তো সেই কারণে প্রমোটার অ্যান্ড ম্যানেজমেন্ট চেক, যে কারা ভিশনারি প্রমোটার, কারা মানে মার্কেটে এআই নয় এখন এসেছে, প্রচুর কোম্পানি আছে যারা লাস্ট 3-4 বছর ধরে এআই এর পেছনে কাজ করে অলরেডি অনেক এআই রিলেটেড প্রোডাক্ট কিন্তু মার্কেটে লঞ্চ করে ফেলেছে। এবং এর সঙ্গে সঙ্গে প্রমোটার বা ম্যানেজমেন্ট কোনো রকম ফ্রড, কোনো রকম কর্পোরেট গভর্নেন্স ইস্যুতে রয়েছে কি না রয়েছে সেগুলো আমরা চেক করে নিই। ফোর্থ প্যারামিটার হচ্ছে লংজিভিটি অফ গ্রোথ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এই সমস্ত আইটি কোম্পানির মার্জিন এক্সপানশন আর রেভিনিউ এক্সপানশনে হেল্প করবে কি করবে না। প্রচুর কোম্পানি, যেমন আমি বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সফটওয়্যারের কাজ প্রচুর বেড়ে যাবে, মানে ওয়ার্ক স্কোপ অনেক বেড়ে যাবে, এবং সেই ওয়ার্ক স্কোপ বেড়ে যাওয়ার পরে অনেক কোম্পানি যদি সেই সিমিলার অ্যামাউন্ট অফ কাজ মানে আরো বেশি কাজ পায় এবং সেই বেশি কাজ যদি কম এমপ্লয়ীদের দিয়ে করানো হয়, মানে কোম্পানির খরচা কমে যাবে, রেভিনিউ কমবে না, সেটা কিন্তু মার্জিন এক্সপানশনে হেল্প করছে। তো সেই লংজিভিটি অফ গ্রোথ এই পয়েন্টে আমরা চেক করি যে এআই এর জন্য সেই কোম্পানিটার গ্রোথ মানে রেভিনিউ অ্যান্ড মার্জিন এক্সপানশন হচ্ছে কি হচ্ছে না। টিসিএস, ইনফোসিস মানে এই সমস্ত লার্জ
ক্যাপ কোম্পানির একটাই প্রবলেম ছিল যে এআই এর জন্য তাদের রেভিনিউ কম্প্রেশন হওয়ার চান্স আছে, যদিও মার্জিন এক্সপানশন হতে পারে। আমাদের টার্গেট এমন কোম্পানি যাদের রেভিনিউ বাড়বে, মার্জিনও বাড়বে। লাস্ট, ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ভ্যালুয়েশন চেক। মনে রাখবেন, যে কোনো শেয়ার থেকে মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাকে রিজনেবল বা চিপ ভ্যালুয়েশনে কিনতে হয়, যার জন্য একটা খুব প্যারামিটার আমরা আমাদের যে বইগুলো বললাম সেখানে আলোচনা করেছি, সেটা হচ্ছে পিইজি রেশিও। খুব সংক্ষেপে বললে যে ধরুন কোম্পানিটা 30% রেটে গ্রো করবে আগামী কয়েক বছরে। তো যদি 30% রেটে গ্রো করে, আপনি যখন কিনছেন তার পিই মাল্টিপল যেন মাস্ট বি লেস দ্যান 30 হয়। যদি 30% রেটে গ্রো করে, আপনি যখন শেয়ারটা কিনছেন তখনই তার পিই মাল্টিপল 35, 40 কি 50, তো তাহলে কিন্তু অটোমেটিক সেই মাল্টিব্যাগার রিটার্ন পোটেনশিয়ালটা কিন্তু কমে যায়। রিটার্ন দেয়, রিটার্ন আলাদা, মাল্টিব্যাগার মানে যেটা ডাবল ট্রিপল হয় সেটা কমে যায়। সিমিলারলি কোনো কোম্পানি যদি 20% রেটে গ্রো করে, 20 তারপরের বছর 25%, মানে রেভিনিউ এক্সপানশন, মার্জিন এক্সপানশন হবে, সেই রকম কোম্পানিকে যদি আপনি 15, 16, 17 পিইতে যদি কিনে নিতে পারেন, তো তখন সেখান থেকেই কিন্তু মাল্টিব্যাগার পোটেনশিয়াল তৈরি হয়। যেই শেয়ারটা আমরা মাল্টিব্যাগার প্যাকেজে রেকমেন্ড করেছি, আমাদের সাবস্ক্রাইবাররা জানবেন, খেয়াল করে দেখবেন যে সেই শেয়ারটা কিন্তু এখন মাত্র 14 কি 15 পিইতে অ্যাভেলেবেল, এবং আমাদের থিসিস বলছে যে সেই কোম্পানিটা 20%, তারপর 25%, তারপর 30%, মানে এভার ইনক্রিজিং রেটে গ্রো করবে এবং মার্জিন এক্সপানশন হবে। তো যদি এইটা হয়, তো তখনই সেই শেয়ারটা কিন্তু এখনকার দামের থেকে ডাবল রিটার্ন দিতে পারবে। যদি এটা না হয়, যে যেমন ধরুন এরকম হলো যে 20-25%-এ গ্রো না করে সেই কোম্পানিটার গ্রোথ স্লো ডাউন হয়ে 8%, 9%, 10% হয়ে গেল, তখন তাহলে আমি যতই 14-15 পিইতে কিনি না কেন, তখন কিন্তু সে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারবে না। তখন আমাদের ফোকাস এইটা হয়ে যাবে যে কতটা কম লসে সেই শেয়ার থেকে বেরোনো যায়। তো এই হচ্ছে ওভারঅল যে আমি 5টা প্যারামিটার আবার একসঙ্গে যদি আমি বলি। নাম্বার 1, বিজনেস অ্যান্ড মোড চেক, মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, যেখান থেকে আপনি 100-150টা কোম্পানির মধ্যে থেকে আপনি মানে শর্ট লিস্ট করে 15-20টা কোম্পানিতে চলে আসতে পারেন। তারপরেই চলে আসবে ফাইন্যান্সিয়াল প্যারামিটার চেক, তারপরে প্রোমোটার অ্যান্ড ম্যানেজমেন্ট কোয়ালিটি চেক, তারপর লংজিভিটি অফ গ্রোথ এবং ফাইনালি ভ্যালুয়েশন চেক। এই সমস্ত প্যারামিটারে পাস করলেই দেন উই আর কনসিডারিং ইট ফর অ্যান ইনভেস্টমেন্ট কেস। বুঝতেই পারছেন, লাস্ট 3 মাস ধরে আমরা যেই নিয়ে রিসার্চ করছি, আমাদের দিন রাত প্রচুর এমপ্লয়ি, মানে আমি একা নই, অবভিয়াসলি আমার যে রিসার্চ টিম আছে তাদেরও প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে। তো এত কিছুকে অবভিয়াসলি একটা 1 ঘন্টার ভিডিওতে বলাটাও পসিবল না। তো ওভারঅল আমরা আমাদের প্রসেস বা ওভারঅল আমাদের যে থিসিস সেইটা বলেছি, এবং নো ম্যাটার আপনি কত থিসিসে পারফেক্ট হন বা কত মানে টাইম এর ওপরে দেন, সবসময় শেয়ার মার্কেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফিউচার প্রেডিকশন। তো ফিউচার প্রেডিকশনে কখনো 100% অ্যাকুরেসি আসবে না। মানে ধরুন আমি 5টা শেয়ারে এই যত থিসিস অ্যানালিসিস করে হিউজ অ্যামাউন্ট টাইম স্পেন্ড করে 5টা শেয়ার চুজ করলাম বা রেকমেন্ড করলাম, 5টাতে 5টা কোনোদিন চলতে পারে না, কারণ ফিউচার প্রেডিকশন কোনো সারা পৃথিবীতে কারোর ক্ষমতা নেই যে ফিউচার প্রেডিকশন 100% কারেক্ট প্রেডিক্ট করা। তো সিমিলারলি 5টা শেয়ার যদি আমরা ইনভেস্ট করি বা রেকমেন্ড করি, 5টায় 5টা কিন্তু চলবে না, মেজরিটি অফ দেম চলবে, কয়েকটা চলবে না। এই কারণে আমরা সবসময় বলি, আপনারা যারা সাবস্ক্রিপশনের জন্য কনসিডার করছেন, এমন নয় যে আপনি একটা শেয়ার কিনলেন, 2টো শেয়ার কিনলেন, সেই শেয়ারের দাম পড়লো, আপনি ইনভেস্ট করা বা ফলো করা বন্ধ করে দিলেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনি যে ইনভেস্ট মানে যে সাবস্ক্রিপশন দিয়ে ফেলেছেন সেটা লস। তো যদি ফলো করতেই হয়, যদি সাবস্ক্রাইব করতে হয়, মেক শিওর ইউ রিমেন কমিটেড ফর অ্যাটলিস্ট 3 ইয়ার্স। 3 বছর ধরে যদি আপনি আমাদের ফলো করেন, যদি যা যা জিনিস বলছি সেগুলো করেন, দেন আপনি রেজাল্ট পাবেন। এমন না 3 বছর পরেই রেজাল্ট পাবেন, আপনি 3 মাসেও পেতে পারেন, 6 মাসেও পেতে পারেন, 1 বছরও পেতে পারেন, ডিপেন্ডিং অন আপনি কোন সময় ইনভেস্ট করছেন, কি করছেন, অনেক কিছুর ওপরে। তো এই 3 মান্থ 6 মান্থসের রেজাল্ট পাওয়াগুলো কিন্তু আমি এক্সেপশন ধরি। আমরা আবার বলি, প্রচুর জায়গাতে বলেছি, আমরা কাউকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এনকারেজ করি না সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। রাদার আমি বলি, আপনারা যদি কোনো 1% ডাউট থাকে সাবস্ক্রাইব করবেন না। আমরা কোনো ডিসকাউন্ট কুপন দিই না, কেউ আমাদের মানে এমপ্লয়ি ফোন করে আপনাকে বলবে না এটা নিন ওটা নিন, কেউ আমরা এটাও বলবো না যে কেন আমরা ভালো, কেন আমাদের এই সেই, আমরা কোনো কিছু বলবো না। তো সাবস্ক্রিপশনের ইন্টারেস্ট অ্যান্ড অল সব কিছু আপনার দিক থেকে আসা উচিত। আমাদের ওয়েবসাইট অ্যান্ড অল সব কিছু ভালো করে ফলো করুন, পড়ুন কি বলা হয়েছে, কেন আপনি লস হতে পারে, কেন প্রফিট হতে পারে। ওয়েবসাইটে মোর দ্যান এনাফ ডিটেলস আছে, এনাফ অ্যান্ড এনাফ টাইম স্পেন্ড করুন, মার্কেট কোথাও যাচ্ছে না। সমস্ত টাইম স্পেন্ড করার পরে যদি মনে হয় দেন সাবস্ক্রাইব করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করলে মেক শিওর আপনি অ্যাটলিস্ট 3 বছর আমাদের ফলো করেন টু গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট আউট অফ ইট। ফাইনালি আমি আমার মার্কেট ভিউজ, কেমন মার্কেট যাবে বা প্রচুর যেমন আমরা মিডিয়াতে কমেন্ট দিই, যেমন বললাম ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড বা মিন্টেড, এই সমস্ত কমেন্ট অ্যান্ড অল নিয়ে আমি হোয়াটসঅ্যাপ আমরা চ্যানেল খুলেছি। অবভিয়াসলি উই
উই হেট স্প্যাম, এমন নয় যে রোজই 3-4টে কিছু হোয়াটসঅ্যাপ আপনার কাছে আসতে থাকবে, তা নয়, সপ্তাহে 1টা 2টো কি 3টে আপডেটস, কিছু ইম্পর্টেন্ট আপডেটস বা কিছু ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড অল এই হোয়াটসঅ্যাপে আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলেও আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ফ্রি অফ কস্টে কিন্তু জয়েন করতে পারেন। আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনার প্রেফার্ড আইটি স্টকস কি, বা কোন জাতীয় শেয়ার থেকে আপনি সতর্ক হয়ে মানে ধীরে ধীরে বেরিয়ে আসছেন, আর কোন জাতীয় শেয়ারে আপনি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করছেন। যেমন বলেছিলাম যারা লং টার্ম ইনভেস্টার, যে লার্জ ক্যাপ আইটির যে সমস্ত আমি মানে প্রবলেম বা হেডউইন বলেছিলাম, এমন নয় যে কালকেই আপনাকে বিক্রি করে দিতে হবে, তা নয়। তাড়াহুড়ো কোনোদিন মানে শেয়ার মার্কেটে কোনো ভালো ইল্ড দিতে পারে না। ধীরে সুস্থে টাইম নিয়ে, এবং মনে রাখবেন কোনো ইউটিউব ভিডিওই কিন্তু কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আমি কোনোদিন বলবো না যে এইটা কিনুন, এইটা বিক্রি করুন। আমি ওভারঅল একটা গাইডেন্স দেবো, কারণ এই ডাইরেক্ট কেনা বেচা এইগুলো বলা সেবির দিক থেকে রেস্ট্রিকশন আছে, বাট ওভারঅল কমেন্টারি, ওভারঅল থিসিস কিন্তু উই আর পারমিটেড, উই আর অ্যালাউড টু শেয়ার দ্য সেম। তো এই ওভারঅল জিনিস বলে দিয়েছি, এবার ডিসিশন আপনাদের চিন্তা ভাবনা করে ইউ ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আর কমেন্টে জানান যে আপনারা কি করছেন বা আপনাদের প্রেফার্ড আইটি স্টক কি, যেটা মাল্টিব্যাগার হতে পারে। ভিডিও থেকে নতুন কিছু শিখলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আপনারা কত লাইক করছেন আর সাবস্ক্রাইব করছেন সেটার উপরেই ডিপেন্ড করে যে আগামী আমি কি ফ্রিকোয়েন্সিতে ভিডিও দেব। অ্যান্ড হ্যাঁ, এই ভিডিওর সাথে সাথে দেখুন এইখানে অলরেডি চলে এসছে, আমি এর আগের সপ্তাহে একটা আইটি সেক্টর এবং চাকরি নিয়ে, মানে কারা কারা মানে চাকরির জন্য ভার্নারেবল, কাদের যারা কেরিয়ার তৈরি করছেন, বা যারা প্যারেন্টস যাদের ছেলেমেয়েরা এখন পড়াশোনা করছে, আইটিতে কেরিয়ার করার আগে 10বার ভাববেন, বা কি জাতীয় জিনিসে ফোকাস করবেন যাতে আপনার কেরিয়ার স্মুথ হয়, সমস্ত কিছু নিয়ে ভিডিও এখানে চলে এসেছে। আপনারা সেইখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন।